বাঙালি জাতি সূচনা লগ্ন থেকে যে সমস্ত ঐতিহ্য বহন করে চলে এসেছে তার মধ্যে প্রধানতম বাংলার মিষ্টি। কিন্তু কালের বিবর্তন ও আধুনিকতার স্পর্শ লেগেছে মিষ্টির গায়ে। আরে কেনা কে চাতে হো? এটাই বলতে চাইছি যে কালের বিবর্তনে বাংলার মিষ্টি আর শুধু ইতিহাসের পাতায়, বর্তমানে তার কোনো অস্তিত্বই নেই। আহারে কি কন? চিন্তা করেন না কাকা, আজ আমি সেই সকল হারিয়ে যাওয়া মিষ্টি নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবো। এই সময় কম, শুরু করো। চলুন শুরু করা যাক। হ্যালো, হাই, নমস্কার, আমি সুখেন আর আপনারা দেখা শুরু করে দিয়েছেন অনেক স্টোরি। আর আজকের স্টোরি বাংলার হারিয়ে যাওয়া মিষ্টি। ইতিহাসের কিছু জানা গল্প, কিছু অজানা গল্প, কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে আমি ভিডিও বানাই। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনাদের জন্য ফ্রি হতে পারে কিন্তু আমাকে খুব মোটিভেট করে। তো চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বাংলার পুরনো ঐতিহ্যশালী মিষ্টিগুলো যে সমস্ত কারণে আজ সময়ের গর্ভে লীন হয়ে গেছে তার প্রধানতম কারণ হচ্ছে রেসিপি সংরক্ষণ। পুরনো আমলে রেসিপি লিখে রেখে বা অন্য কোনো উপায়ে রেসিপি সংরক্ষণ করার প্রচলন ছিল না, তাই আজ বাংলার ঐতিহ্যশালী মিষ্টি লুপ্তপ্রায়। বংশ পরম্পরায় দেখে দেখে শিখে শিখে যে সমস্ত মিষ্টিগুলির বানানো হতো সেই প্রচলনে আজকে এসছে আধুনিকতার অযাচিত ছোঁয়া। তাই পুরনো ঐতিহ্যবাহী মিষ্টি আজ বানানো হলেও সেই আভিজাত্য কিন্তু আজ আর নেই। আর আফসোস করা কি করবেন কাকা। দ্বিতীয় কারণ হচ্ছে উৎপাদনের খরচ। মানে পুরাতন মিষ্টির তুলনায় নতুন যে মিষ্টি এখন তৈরি হচ্ছে তার উৎপাদনের খরচ অনেকটাই কম। আর পুরাতন যে আমলে যে মিষ্টি বানানো হতো যেসব উপকরণে, সেসব উপকরণের চাহিদা বলুন আর মান বলুন, গুণগত মান তাই অনেকটাই কমে গেছে। তাই বর্তমানে ময়রারা পুরনো মিষ্টি আর বানাতে চাইছেনই না। এসব কি বলছেন আপনি? বলছি দিদি, তাই আজকে আমি ঠিক করেছি বাংলা সেই সকল পুরনো হারিয়ে যাওয়া মিষ্টি নিয়ে আপনার সাথে গল্প করব। বলা হয় এই মিষ্টি নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব প্রিয় ছিল এবং তিনি মাঝে মাঝে এই মিষ্টি যেখানে প্রসিদ্ধ ছিল সেখান থেকে আনিয়ে নিতেন। এই মিষ্টি নাকি আবিষ্কার হয়েছিল এক প্রকার দায়ে পড়ে, অর্থাৎ বিপদে পড়ে। বলেন কি? বাংলাদেশের নাটোর অঞ্চলের যে মিষ্টি দোকান ছিল তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টির দোকান ছিল মধুসূদন পালের। মধুসূদন পালের মিষ্টির দোকানে প্রতিদিন অন্তত 10 থেকে 12 মণ ছানা দিয়ে রসগোল্লা, পান্তুয়া ইত্যাদি অনেক রকমারি মিষ্টি তৈরি করানো হতো। আর সেই কারখানায় কাজ করতেন প্রায় জনা 20 কর্মচারী। তো একদিন হয়েছে কি, প্রবল বৃষ্টির জন্য, মানে মারাত্মক পরিমাণের বৃষ্টি, সেই বৃষ্টির জন্য কর্মচারীরা আর দোকানে আসতে পারছেন না। মধুসূদন পাল পড়লেন খুবই একটা বিপদে। কি করি মাথা টুকাতে লাগলেন। তখন আর কোনো উপায় না দেখে বিপদে পড়ে, দায়ে পড়ে তিনি সেই 10-12 মণ ছানা চিনির রসে ডুবিয়ে জাল দিয়ে রাখলেন। আর সেই যে অদ্ভুত উপায়ে বানানো যে মিষ্টিটা মুখে দিয়েই মধুসূদন পাল চিন্তা করলেন, আমি কি বানিয়ে ফেললাম। নিজের অজান্তেই বানিয়ে ফেললেন বাংলাদেশের নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। নাটোরের বনলতা সেনের পরেই জনপ্রিয়তার শীর্ষে যে আছে সেটাই হচ্ছে কাঁচাগোল্লা। এরপর যে মিষ্টির কথা বলবো সেই মিষ্টিটা প্রথম আবিষ্কার হয় হুগলি জেলার জনাইতে, আর এটার বয়স আনুমানিক প্রায় 200 বছর। আর এই মিষ্টি আবিষ্কর্তা ছিলেন পরাণচন্দ্র নাগ। আগে হ্যাঁ, সেই পরাণচন্দ্র নাগ যিনি কিনা লেডিকিনির আবিষ্কর্তা ভীমচন্দ্র নাগের পিতা হন। একদমই তাই। একবার জমিদার হুকুম জারি করলেন যে এমন এক মিষ্টি বানাতে হবে যেটা কিনা 5-7 দিন ঘাড়িতে রেখে খাওয়া যেতে পারে। তখন পরাণচন্দ্র নাগ তিনি তার বুদ্ধি খাটিয়ে সন্দেশের গোলার উপর চিনির শিরার মোটা আস্তরণ দিয়ে বানিয়ে ফেললেন এক মিষ্টি। আর এভাবেই জন্ম হলো হুগলি জেলার জনাইয়ের বিখ্যাত মনোহরার। এখন যে মিষ্টির কথাটা বলবো সেটা একটু বিতর্কিত, মানে নামকরণ নিয়ে বিতর্ক আছে, তবে এর স্বাদ নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। সময়টা এই 1740 থেকে 1750, তখন বাংলার মসনদে আলিবর্দি খা। এই সময়ে বাংলাতে প্রায় সমগ্র বাংলাতেই বর্গীদের আক্রমণ প্রবলভাবে বেড়ে যায়। বর্গী আক্রমণের হাত থেকে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই অঞ্চলে কিন্তু নিস্তার পায়নি।
সেইখানেও প্রবলভাবে বেড়ে যায় বর্গীদের আক্রমণ। বর্গীদের আক্রমণে তিষ্ট হয়ে ক্ষীরপাইয়ের বাসিন্দারা ক্ষীরপাই ছাড়তে শুরু করলেন। ঠিক সেই সময় এক ব্রিটিশ সাহেব নাম এডওয়ার্ড বাবরস, তিনি তার দলবল নিয়ে, তার সৈন্যসামন্ত্রী নিয়ে ক্ষীরপাইয়ে আসেন এবং বর্গীদের বিতাড়িত করেন। স্বস্তি ফেরে ক্ষীরপাইয়ের মানুষরা তখন যে যার মতো বাড়িতে ফিরতে লাগে। তখন ক্ষীরপাইয়ের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী সেই সাহেব এডওয়ার্ড বাবরসকে কৃতজ্ঞতা স্বরূপ এক নতুন মিষ্টি বানিয়ে খাওয়ান এবং সাহেব সেই মিষ্টি খেয়ে খুবই প্রসন্নিত হয়েছিলেন। ধীরে ধীরে সেই মিষ্টি খুব জনপ্রিয়তা লাভ করেন এবং জনশ্রুতি অনুযায়ী সেই সাহেবের নাম অনুযায়ী নাকি এই মিষ্টির নামকরণ করা হয়েছিল বাবর শাহ। ठीक है। না ঠিক নাই দাদা, সমস্যা তো আরো আছে। অনেকের মতে এই মিষ্টি দিল্লির সালতানাত বাবরকে প্রথম খাওয়ানো হয়েছিল, তো সেই থেকেই নাম হয়েছিল বাবর শাহ। বলেন কি? আরে এত বলা বলি কোনো দরকার নেই তো, মতভেদ তো থাকবে, কিন্তু যেটা নিয়ে কোনো মতবাদ নেই সেটা হচ্ছে বাংলার সেই সমস্ত পুরনো মিষ্টিগুলি কিন্তু আজ সে বলি ইতিহাসের পাতায়। আজকে আপাতত বাংলার হারিয়ে যাওয়া মিষ্টির মধ্যে 3টে মিষ্টির নাম আমরা বললাম। তো আপনারা যদি আরও জানতে চান, এই ভিডিও যদি সেকেন্ড পার্ট আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অনেক স্টোরি।